এই যে এতক্ষণ আমরা ভাগ্যবার্তার আগে যে অংশটুকু দেখলাম, এটাই হচ্ছে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, এবং সেখানে পুজো অর্চনা, যজ্ঞানুষ্ঠান, আরতি এগুলো হচ্ছে। এটাই হচ্ছে মন্দির মায়ের। আর আজকের ভাগ্যবার্তা আপনাদের জন্য, আপনাদের রাশিফল, বিশেষ পুরাণ কথা, আপনাদের ফোন, এসব তো দিয়ে সাজানো অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে। তবে শুরুর আগে বলে দিই যে 16 তারিখে যে অমাবস্যা রয়েছে তারাপীঠে, সেখানে স্বয়ং পণ্ডিতজি নিজে উপস্থিত থাকবেন, ঠিক যেরকমটা উনি আগে উপস্থিত থেকে সমস্ত অমাবস্যায় তারাপীঠে যজ্ঞাদি, গ্রহদোষ খণ্ডন, আরও নানান আধ্যাত্মিক অনুষ্ঠান, যার আপনারা বিভিন্ন সময় লাইভ ফুটেজ দেখেছেন, লাইভ লিঙ্ক পাঠানো হয়েছে আপনাকে, আপনারা নিজেরা দেখেছেন, ভৃগুদার ইউটিউবে আপলোড করা হয়েছে, আমরা চ্যানেলে বারবার করে বলেছি সে কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমাবস্যায় 16 তারিখে, 16th এপ্রিল, এই মাসে। হাতে কিন্তু আর মাত্র 13টা দিন আছে, আজকে 3 তারিখ হয়ে গেল, মাঝখানে আর মাত্র 13টা দিন রয়েছে। কাজেই যারা গ্রহদোষ খণ্ডন বা ইত্যাদি করবেন, হোম যজ্ঞ গ্রহদোষ খণ্ডন, তারা ইমিডিয়েট নাম লিখিয়ে রাখুন। কেন? কারণ 13 তারিখের পরে কিন্তু আর কোনো নাম নেওয়া হবে না, এটাও বলে দিলাম। কারণ যিনি নাম লেখাবেন তার জন্য প্রস্তুতি নিতে সময় লাগবে, বিভিন্ন কাজকর্ম আছে, এগুলো করতে হয়। 13 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আমি স্বাগত জানাবো পণ্ডিতজিকে, ভৃগুশ্রী জাতক আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। তা ঠিকই, আমি প্রায় 9 মাস বাদে নিজে উপস্থিত থাকবো তারাপীঠে। কারণ তারাপীঠে পুজো হতো, কিন্তু আমি উপস্থিত থাকতে পারতাম না। এবার হচ্ছে এই 16 তারিখে আমি, অর্থাৎ বৈশাখের 1433 বৈশাখের প্রথম থেকেই আমি তারাপীঠে নিজে উপস্থিত থাকবো। যারা আসতে চাইছেন গ্রহদোষ খণ্ডন করতে, তারা উপস্থিত থাকতে পারেন এবং নিজেরা থেকে সংকল্প আহুতি দিতে পারবেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। এবং পুজো দু জায়গায় হবে, মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এবং তারাপীঠে, দু জায়গায় আপনাদের গ্রহদোষ খণ্ডন হবে। অনেকেই আসছে, অনেকেই যোগাযোগ করছে, অনলাইনেও যোগাযোগ করছে, অনলাইনে তাদের জন্মছক বিচার করছে। কারণ অনলাইনে আমি একটু কমিয়ে দিয়েছি, মানে যেটা আমার যে পারিশ্রমিক সেটা কমিয়ে দিয়েছি, কিছু কমিয়ে দিয়েছি। অনলাইনে অনেকে যোগাযোগ করছেন, কারণ এই সময় ভোটের একটা টাইম চলছে, তো সব জায়গাতে ছোটাছুটি সম্ভব নয়। তা সেক্ষেত্রে আপনারা অনলাইনে আসতে পারেন এবং জন্মছক বিচার করে নিয়ে আপনারা 16 তারিখে নিজেরা উপস্থিত থাকতে পারেন তারাপীঠে। তার জন্য আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। আর আরেকটি কথা, যে বুধবার এবং শনিবার আমি কিন্তু দুবেলায় চেম্বার করছি, অর্থাৎ বুধবার শনিবার সকাল 11টা থেকে 1টা, আবার বিকেল 4টে থেকে 7টা। কারণ অনেকে দূরের থেকে আসেন, তারা কি করেন যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরও দর্শন করবেন এবং তাদের জন্মছকটাও বিচার করাবেন। সেজন্য আমি বুধবার এবং শনিবার 11টা থেকে 1টাও রেখেছি, আবার বিকেল 4টে থেকে 7টাও রেখেছি। আপনারা যোগাযোগ করতে পারেন। যদি দূরে যারা থাকেন, তারা এই দুদিন সকালবেলা এসে আপনাদের মানে কনসালটেশন নেওয়ার ক্ষেত্রে আসতে পারেন। যাই হোক, আজকের মূল কথায়। আজকে থাকবে প্রথমে রাশিফল, শিব মাহাত্ম্য থাকবে, আপনাদের ফোন থাকবে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজ দুপুর 1টা 29 পর্যন্ত থাকবে ব্যাঘাত যোগ, তারপরে শুরু হবে হর্ষণ যোগ। ব্যাঘাত যোগ অত্যন্ত অশুভ যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানা রকম প্রতিকূলতা আসে। বিশেষ করে দেখা যায় যে রাহুর মহাদশা বা কেতুর মহাদশা এদের জীবনে প্রবলভাবে প্রতিকূলতা আসে সাফল্যের ক্ষেত্রে। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 39 থেকে 12টা 28 পর্যন্ত, এবং আজ রাহুকাল সকাল 10টা 6 থেকে 11টা 40 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্র থেকে তুলা রাশির স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে
কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ মীন রাশিতে, অর্থাৎ আজ নয় 2 তারিখ থেকে শুরু হয়েছে এবং 14ই এপ্রিল পর্যন্ত থাকবে। মীন রাশিতে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ রবি, শনি, মঙ্গল, এই 3টি পাপগ্রহের সহাবস্থান। ত্রিগ্রহী যোগ কখনো শুভ ফল দেয়, ত্রিগ্রহী যোগ কখনো অশুভ ফল দেয়। ত্রিগ্রহী যোগ মূলত এই রবি, শনি, মঙ্গলের ত্রিগ্রহী যোগ, এটা বিরল যোগ। এই যোগ কিন্তু সহজে দেখা যায় না এবং এই ত্রিগ্রহী যোগ কিন্তু অত্যন্ত অশুভ। রবি, শনি, মঙ্গলের ত্রিগ্রহী যোগ, অর্থাৎ 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত কিন্তু প্রবল সমস্যা থাকবে কিছু রাশির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রে। কারণ মঙ্গল শনির সহাবস্থান শুভ নয়, শনি রবির সহাবস্থান যেমন অশুভ, আবার মঙ্গল এবং রবির সঙ্গে সহাবস্থান অশুভ। অর্থাৎ 3টি পাপগ্রহের এই সহাবস্থানের দরুন কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে। ত্রিগ্রহী যোগ কখনো কখনো শুভ ফল দেয়, যেমন 3টি শুভগ্রহের ত্রিগ্রহী যোগ হলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয়। আবার কখনো অশুভ গ্রহে শুভগ্রহের কিন্তু ত্রিগ্রহী যোগ হয়, সেক্ষেত্রে সে অশুভ গ্রহ শুভগ্রহ যদি সহাবস্থান শুভাবস্থায় থাকে, যোগ কারক হয়, সেক্ষেত্রেও কিন্তু ত্রিগ্রহী যোগের শুভ ফল দান করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অশুভ গ্রহ দ্বারা ত্রিগ্রহী যোগ কিন্তু অশুভ ফল দান করেই বেশি। যে কোনো জাতক জাতিকার জন্মছকে, যে কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন পাপগ্রহ দ্বারা ত্রিগ্রহী যোগ প্রবল সমস্যা থাকে, তাদের জীবনে নানাবিধ প্রতিকূলতা থাকে। দেখা যায় তারা কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয় এবং দেখা যায় তাদের জীবনে নানা রকম বড় কোনো শারীরিক সমস্যা আসে, প্রবল শারীরিক সমস্যা। এবং দেখা যায় তাদের জন্মছক অনুযায়ী তাদের কর্মজীবনে নানা রকম সমস্যা আসে, নানা রকম ঝঞ্ঝাট, অশান্তি, তাদের জীবনে অর্থক্ষয়, গুপ্ত শত্রু দ্বারা সমস্যা বা অস্ত্রাঘাত। অশুভ যদি কখনো 3টি বা 4টি যদি কখনো দেখা যায় যে 4টি গ্রহ অশুভ গ্রহ দ্বারাও যোগ সৃষ্টি হয়, মানে 4টি গ্রহই জন্মছকে অশুভ গ্রহ। যেহেতু এটা কালপুরুষের দ্বাদশভাবে দুস্থানগত অবস্থা ত্রিগ্রহী যোগ অত্যন্ত অশুভ। মীন, মেষ, সিংহ, কর্কট, ধনু এই রাশির জাতক জাতিকার একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত নানা রকম শারীরিক সমস্যা, মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বৃষ রাশি, মকর রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে এই 3টি রাশির জাতক জাতিকাদের। এই ত্রিগ্রহী যোগ কিন্তু অশুভ ফল দান করে, সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্য আসে। এরা একগুঁয়ে এবং রাগী প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত ভোগ বিলাসিতা এদের মধ্যে থাকে। এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা খুব কর্মঠ হয় এবং কর্মজীবনে এরা সাফল্য পেয়ে থাকেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং লাল এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করতে হবে। গুপ্ত শত্রু, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, তবে কর্মজীবনে সাফল্য, অর্থলাভ প্রবলভাবে যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য আছে।
শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বিশেষ করে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, ঝুঁকি নেবেন না। শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু উপদ্রব হতে পারে। এবং বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ কোনো প্রকার ইনভেস্ট করবেন না ব্যবসায়। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে কিছু শুভাশুভ ফল মিলবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ ফল। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে যেটি শুভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক, শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নানাবিধ সাফল্য, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে আজকে দিনটি সাফল্য পাবেন। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ করে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। শুভ দিক আপনাদের দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজ বোধহয় কেউ আছে নাকি? হ্যাঁ, ফোন রয়েছে একজনের। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি নবদ্বীপ থেকে নিমাই সাহা বলছি। নবদ্বীপ থেকে নিমাই সাহা, বাহ, বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে জানবেন, বলুন। ছেলের জন্ম তারিখ বলুন। 29/5/1996। 29/5/1996। টাইম বলুন। হ্যাঁ, টাইম? স্যার নবদ্বীপ, টাইম হচ্ছে 11টা, সকাল 11টা। 11টা আর হচ্ছে নবদ্বীপ হচ্ছে জন্মস্থান, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ধরুন 1 মিনিট, হ্যাঁ দেখে নিই। আপনার ছেলের জন্মবার বুধবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো জানতেন আপনি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আমি একটু জন্মছক নিয়ে আসছি। ওর হচ্ছে শুক্র হচ্ছে জন্মকালীন বক্রী অবস্থায় ছিল, বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল জন্মকালীন। এবার জন্মছক কি বলছে দেখে নিই একটু আমি। আচ্ছা, জন্মছক অনুযায়ী ওর হচ্ছে সিংহ লগ্ন, লগ্নের সপ্তম অষ্টম নবমপতি, ভাগ্যপতি ভাগ্যভাবেই আছে, কর্মপতি একাদশভাবে অবস্থান করছে, আর সপ্তমপতি কারকগ্রহ শনি হচ্ছে অষ্টমভাবে
অষ্টমে অবস্থান করছে কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায়। আচ্ছা, দেখুন আপনার দুটো প্রশ্ন থাকতে পারে, এক হচ্ছে ওর কর্মজীবন, দুই হচ্ছে বিবাহ। কারণ 95-এ জন্ম, হ্যাঁ 95-এ জন্ম, কর্মজীবন আমি খুব ভালো পাচ্ছি, ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। কারণ একটা কথা কি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো গ্রহ হচ্ছে রাজ্যকারক গ্রহ। হ্যাঁ, তা বৃহস্পতি হচ্ছে স্বক্ষেত্রে, হ্যাঁ ওই আপনি সেদিন বলছিলেন যে হ্যাঁ, গ্রহ আবার স্বক্ষেত্রে। মঙ্গলও স্বক্ষেত্রে, বাহ, আবার ভাগ্যপতি মঙ্গল স্বক্ষেত্রে, পঞ্চম দৃষ্টি ভাগ্যপতির উপরে। আচ্ছা অর্থাৎ কর্মজীবনে ছেলেটির জীবনে কিন্তু ভালো সাফল্য পাবে। আচ্ছা, আচ্ছা কিন্তু বিবাহিত জীবন কেন? আচ্ছা, বিবাহের ব্যাপারটা আমি আসছি। এর হচ্ছে সপ্তমপতি কারক গ্রহ, অর্থাৎ সপ্তমপতি হচ্ছে শনি। শনি হচ্ছে অষ্টম। সপ্তমপতি কখনো দুস্থানগত থাকা শুভ নয়, অর্থাৎ অষ্টমেই হোক বা দ্বাদশেই হোক। আর শনি হচ্ছে কেতুযুক্ত অবস্থা আছে, কেতুযুক্ত রাহুদৃষ্ট, একে বলা হয় শাপিত দোষ। আচ্ছা, হ্যাঁ, শনি যদি কখনো কোনো জাতক জাতিকার দুস্থানগত থাকে, অর্থাৎ যদি শনি হচ্ছে দ্বাদশে থাকে, অষ্টমে থাকে, বা শনি যদি কখনো কেন্দ্রভাবেও থাকে, সেই শনি যদি কখনো রাহুযুক্ত থাকে বা কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকে, তাকে শাপিত দোষ বলা হয়। এই ছেলেটির ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি অষ্টমে এবং কেতুযুক্ত অবস্থা আছে, প্রবল শাপিত দোষ, অর্থাৎ এর দাম্পত্য ক্ষেত্র সমস্যা হয়, বিবাহে বাধা নানা রকমভাবে আসবে, তার পাশাপাশি আফটার ম্যারেজও নানা রকম সমস্যা আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে শুক্র, ওর জন্মছকে হচ্ছে রেট্রোগেট অবস্থা আছে, বকরি। শুক্র বকরি থাকা ভালো নয়। যে কোনো জাতক জাতিকারই শুক্র যদি বকরি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় তার দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা আসে। ওর কি বিবাহ হয়েছে নাকি হয়নি? না, হয়নি এখনো। চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে কিছুতেই মনের মতো পাওয়া যাচ্ছে না। মনের মতো আসছে না। আচ্ছা, ছকেই রয়েছে এটা। হ্যাঁ, তবে এখন তো চলছে হচ্ছে আপনার বুধের মহাদশা। বুধ হচ্ছে ভাগ্যভাবে আছে একাদশপতি দ্বিতীয়পতি কারক গ্রহ। ওর ওই শুক্রের অন্তর্দশা থেকেই বিবাহ হবে, বুঝতে পারলেন? 27 সালে যোগ আছে, আগামী বছরের বিবাহের যোগ। বলুন, বলছি সামনে বছর বিয়ে হবে? আগামী বছর বিবাহের যোগ আছে ওর। হ্যাঁ, বিবাহের যোগ আছে, কিন্তু বিবাহিত জীবন কিন্তু ভালো নয়। হ্যাঁ, একটুখানি জটক বিচারটা করে নেবেন। হ্যাঁ, অবশ্যই জটক বিচার করবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে আপনি ওই হঠাৎ করে আসলো, যোগাযোগ হলো, বিয়ে দিয়ে দিলেন, সেগুলো করবেন না। একটু বুঝে সুঝে এগোতে হবে। কারণ আপনার ছেলের জন্মছকে কিন্তু চন্দ্র রাহুযুক্ত অবস্থা আছে। চন্দ্র রাহুযুক্ত শনিদৃষ্ট, এটাও কিন্তু ভালো নয়। ওর খুব মানসিক অস্থিরতা থাকবে। মানসিক অস্থিরতা আছে, বুঝতে পারেন? মানসিক অস্থির, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা, হ্যাঁ, এগুলো কিন্তু খুব থাকবে ওর মধ্যে। আর ও মানে হঠাৎ রেগে যাবে, এই ব্যাপারগুলো থাকবে কিন্তু। হ্যাঁ, না, এটা হয়, এটা মাঝে মাঝে হয়। হ্যাঁ, এটা হয়, হবে। ওইগুলো যখন হচ্ছে এগুলোও হবে। কাজেই বিয়ের ব্যাপারটা একটু চিন্তা করে করবেন। হ্যাঁ, আর যদি মনে হয় যে বিয়ের পরবর্তী জীবনের জন্য, দেখুন ওর ক্যারিয়ার নিয়ে ভৃগুদা বলেছেন আপনি নিশ্চিন্ত থাকুন, চাকরি বাকরি ভালো করবে। বিবাহের জায়গাটা যদি মনে হয় যে কনসালটেন্সি দরকার আপনার, তো ডেফিনেটলি আপনি যোগাযোগ করতে পারেন। ও কি আপনার টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছিল না? হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ছক এখন বোম্বে ব্যাঙ্গালোরে আছে। একাদশে শুক্র, দশমপতি কর্মপতি হচ্ছে শুক্র, এবং শুক্র একাদশে আছে বৃহস্পতি দৃষ্ট, অর্থাৎ পঞ্চমপতি দশমপতির রাজযোগ। হ্যাঁ, আর জন্মছকে আবার শুক্র হচ্ছে বর্গোত্তম। শুক্রের অন্তর্দশার 100% বিয়ে হবে। মানে 100 বলছি না, 1000% থাকলে 1000% বিয়ে হবে। শুক্রকে আরো ভালো দেবে, কর্মজীবনও ভালো দেবে। 27 সাল থেকে শুক্র ওকে এমন হতে পারে বিদেশ যাত্রা পর্যন্ত দিতে পারে। এই আগামী বছরে মানে যে 3 বছরের জন্য শুক্রের অন্তর্দশা আসবে, দুর্দান্ত সময় আসবে। আপনি লিখে নেন শুক্রের অন্তর্দশা কি পায় 3 বছর, তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, আজকে সময় খুব কম। আজকে শিবের অঘরী রূপ নিয়ে বলবো আপনাদের সামনে। আচ্ছা, সময় অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি বলা যায়। শিবের অনেক রূপ, তার মধ্যে সবথেকে রহস্যময় রূপ হলো তার অঘরী রূপ।
চৈত্র মাস উপলক্ষে আজকের পর্বে আলোচনা করব এই বিশেষ সাধন পথ এবং তার অন্তর্নিহিত অর্থ নিয়ে। যদিও অঘরীদের সাধন প্রক্রিয়া গোপন একটি বিষয়, তবু এটুকু জানা যায় যে অঘরীরা নিজেদের সম্পূর্ণরূপে শিবের মধ্যে মিশিয়ে দিতে চান। অঘোর পন্থায় শিবের উপাসনা করার উপাচার হিসাবে অঘরীরা সব সাধনার পথ বেছে নেন। অত্যন্ত কঠিন এই সাধন প্রক্রিয়া। একজন অঘরী মৃতদেহের ওপরে বসে সাধনা করেন, সব থেকেই শিব প্রাপ্তি, এই হলো তাদের দর্শন। এছাড়া আরও অনেক সাধন পদ্ধতি আছে যেগুলো অত্যন্ত জটিল এবং গোপন। যুগ যুগ ধরে অঘরীদের জীবনযাত্রা এবং আধ্যাত্মিক অনুশীলন সব সময় ব্যাপক কৌতূহলের বিষয়, কারণ তাদের জীবন অনেকটাই রহস্যে মোড়া। সাধারণত এরা শ্মশানে থাকেন, ধ্যান করেন, মৃতদেহ এবং শ্মশানকেই তাদের আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি করে তোলেন। শুধু মৃতদেহ নয়, সাধারণ মানুষের কাছে যা তথাকথিত ঘৃণ্য এবং পরিত্যাজ্য তাই তাদের সাধনার উপাদান। কাশীসহ দেশের অনেক জায়গায় তাদের মঠ রয়েছে। কুম্ভ মেলা, গঙ্গাসাগর মেলা তাদের দেখা গেলেও তাদের আবির্ভাব এবং অন্তর্ধান সবসময় এক রহস্যময় বিষয়। অঘরীরা মূলত 3টি ধাপে সাধনা করেন। প্রথমে সব সাধনা, এখানে সবকে মাধ্যম করে সাধনা করা হয়। দ্বিতীয় শিব সাধনা, এখানে শিবকে আদৌ অঘরী রূপে মেনে তারা সাধন করে থাকেন। তৃতীয় শ্মশান সাধনা, যেখানে শ্মশান ভূমিতে তান্ত্রিক পদ্ধতিতে হোম যজ্ঞাদি সম্পন্ন করা হয়। অঘোর পন্থা শিবকে সর্বত্যাগী, শ্মশানচারী এবং রুদ্রমূর্তি রূপে পুজো করা হয়। আসলে অঘরীরা বিশ্বাস করেন প্রতিটি মানুষই অঘরী রূপে জন্মগ্রহণ করে। তাদের দার্শনিক ব্যাখ্যা হলো, একটি ছোট অবোধ শিশু যেমন তার বর্জ্য এবং খাদ্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তেমনি করেন না অঘরীরাও, ভেদাভেদ করেন না। তাদের অহংবোধ নেই, শরীরের কোনো অস্তিত্ব নেই, তাই পোশাকের কোনো প্রয়োজন নেই। তাদের চোখে ভালো বা খারাপের কোনো প্রভেদ নেই। আছেন শুধু পরম পিতা, যার কাছে সবাই সমান। বিশ্বাস করা হয় অঘরীরা শিবের অত্যন্ত প্রিয় এবং শিব তাদের সর্বত্র রক্ষা করে থাকেন। চৈত্র মাস উপলক্ষে চলবে ধারাবাহিক এই অনুষ্ঠান। একেবারে আমি আসবো, এরকম অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু ইন্টারেস্টিং, খুব সুন্দর। তবে একটা কথা বলে রাখি, আগামীকাল কিন্তু পণ্ডিতজির বর্ধমানে চেম্বার রয়েছে, আর 11 তারিখ হচ্ছে মেচেদাতে চেম্বার রয়েছে। এগুলো বুক করবেন, অনলাইন কনসালটেন্সিও আছে, দ্যাট ইজ পেয়েবল। আজকে এখানে শেষ করব। অবশ্যই আগামীকাল আবার একই সময়ে দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।